গ্রাফকে অ্যানালিসিস করা, যদিও আমরা খুব বেশি ডেপথে যাব না, খুব সিম্পল কনসেপ্ট। কিন্তু ওই যে প্রশ্নটা প্রথমে করা হয়েছিল যে স্ট্রেট লাইন আর কার্ভের মধ্যে কি ডিফারেন্স, সেইটা এক্সটেন্ড করার আমরা চেষ্টা করব আস্তে আস্তে এগিয়ে গিয়ে। আর তার জন্য আমরা একটা হাইপোথেটিক্যাল একটা সিনারিও, হাইপোথেটিক্যাল বলবো না, মানে একটা একটা অদ্ভুত একটা সিনারিও, না তো ফিজিক্স না তো ম্যাথস, বা একটা সিনারিও এঁকে আমরা কিছু একটা করার চেষ্টা করবো। ওকে, আমরা একটা মানুষের বয়সের সাথে সাথে তার হাইট কিভাবে চেঞ্জ হয় সেই ডেটাটা আমরা একটা গ্রাফিক্যালি প্লট করব। শুনে মনে হচ্ছে বায়োলজি। এজ, হাইট, যেখানে হাইটটা, ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে বয়সের সাথে সাথে কিভাবে হাইট চেঞ্জ হচ্ছে। ওকে, ধর মানুষ যখন জন্মালো, যখন বয়স হচ্ছে 0, তখন একটা বাচ্চার হাইট কত হয়? হয়তো 1 ফুট হয়। এরপরে 1 বছর যখন বয়স, তখন হয়তো 2 ফুট কি হয়ে যায়, ধরছি ধরছি 2 ফুট হয়ে যায়, হ্যাঁ। এরকম ভাবে বাড়ছে বাড়ছে, যখন 10 বছর তখন হয়তো 4 ফুট, যখন 12 বছর তখন 5 ফুট, তারপর যখন 15 বছর তখন সে হয়তো হয়ে গেল 6 ফুট। এই 15 বছরের পরে হয়তো আর হাইটটা বাড়ছে না, কনস্ট্যান্ট থাকছে। বয়স হয়ে যায়, যখন 60 বছর বয়স হলো, তখন সে হয়তো একটু কুঁজো হয়ে গেল, তখন হয়তো একটু হাইটটা কমে গেল, 5 ফুট 10 ইঞ্চি হয়ে গেল। তারপর হয়তো আস্তে আস্তে আরেকটু কমলো, বয়স বাড়ার সাথে সাথে 5 ফুট 8 ইঞ্চি হলো, তারপর মারা গেল 80 বছর বয়সে। এটাতে কি করতে চাইছি, এর একটা প্লট আঁকবো আমি, যার এক্স অ্যাক্সিসে হচ্ছে এজ, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে হাইট। প্লটটা কেমন দেখতে হবে? যখন 0, তখন অলরেডি একটা হাইট আছে, তারপরে হাইটটা বয়সের সাথে সাথে বাড়ছে। একটা সার্টেন বয়স পৌঁছানোর পর হাইটটা বাড়া খুব বেড়ে যায়, বাড়তে বাড়তে হাইটটা একটা পিকে পৌঁছায়, তারপরে হাইটটা কনস্ট্যান্ট থেকে যায়, তারপরে বয়স শেষের দিকে হয়তো হাইটটা একটু কমে আসে। এরকম একটা প্লট পাওয়া উচিত আমার, তাই না? এই যে প্লটটা আঁকলাম আমি, হ্যাঁ। এই যে প্লটটা, এটা তো একটা স্ট্রেট লাইন নয়, এটা একটা কার্ভ, তাই তো? হয়তো হ্যাঁ। জায়গায় জায়গায় এটা স্ট্রেট লাইন, এই যে জায়গাটা থেকে এই অবধি হয়তো স্ট্রেট লাইন, বাট পুরো জায়গাটাই স্ট্রেট লাইন নয়। আমি এই গ্রাফটার মধ্যে কয়েকটা পয়েন্ট আঁকবো, কয়েকটা পয়েন্টকে নোট করি। একটা জিনিস একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ, হ্যাঁ, বল। বলছিলাম, এই রকম গ্রাফের যদি নেচার হয়, মানে এই রকম গ্রাফের নেচারটা কি বলা যাবে? অ্যাকচুয়ালি নেচারটা হচ্ছে, গ্রাফের নেচারটা হচ্ছে ওই ফাংশনটার সঙ্গে রিলেটেড। মানে এক্ষেত্রে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, এই ফাংশনটা কেমন, যদি সাইন এক্স হয় তাহলে একটা নেচার, হ্যাঁ। যদি কোয়াড্রেটিক হয় তাহলে আর একটা নেচার। সেই নেচারের কিন্তু অনেক নাম আছে, ঠিক আছে? এই গ্রাফ অ্যানালিসিসের অনেক ব্যাপার আছে, ইনক্রিজিং, ডিক্রিজিং, কনস্ট্যান্ট, সেগুলো একটু পরে হবে, সেগুলো আমি খুব একটা করবো না, সেগুলো ম্যাথমেটিক্সেই হবে। তো এই ক্ষেত্রে কি, মানে এই যে একটা মানুষের বয়সের সাথে সাথে কিভাবে হাইটটা চেঞ্জ হচ্ছে, সেটা তো আর একটা গ্রাফের মানে একটা ফাংশন দিয়ে ডিনোট করা সম্ভব না, এরকম কোনো ফাংশন এখন অব্দি বেরোয়নি। এটা একটা হাইপোথেটিক্যাল কেস, ঠিক আছে? তাই এক্ষেত্রে নেচারটা বলা মুশকিল। হ্যাঁ, এটা বলা যেতে পারে। আচ্ছা, আমি করেন বলি একটুখানি, বলতে পারি যে এই জায়গাটায় এটা হচ্ছে ইনক্রিজিং, হাইটটা বাড়ছে, গ্রাফটাও বাড়ছে, তাই না? এই জায়গায় এটা বলা যায় কনস্ট্যান্ট, আর এই জায়গাটায় ডিক্রিজিং। ঠিক আছে? কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং,
এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এগুলো কিন্তু ম্যাথমেটিক্স। ইনফ্যাক্ট ক্যালকুলাস দিয়ে একটা ফাংশনকে কোথায় ইনক্রিজিং, কোথায় ডিক্রিজিং, কোথায় কনস্ট্যান্ট খুব সহজভাবে বার করা যায়, সেগুলো পরে শেখা। আচ্ছা, যাই হোক, আমি গ্রাফটার কয়েকটা জায়গা আঁকছি। এ পয়েন্টটা আঁকলাম, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। আমি চারটে পয়েন্ট এঁকেছি, এ, বি, সি আর ডি। বলতো, এবারে টার্ম ইউজ করছি, রেট অফ ইনক্রিজ অফ হাইট লিখি। রেট অফ ইনক্রিজ অফ হাইট কোন পয়েন্টে সব থেকে বেশি আর কোন পয়েন্টে সব থেকে কম? জাস্ট অবজার্ভ কর, রেট অফ ইনক্রিজ অফ হাইট মানে হাইটটা কত তাড়াতাড়ি বাড়ছে, কোন পয়েন্টে সব থেকে বেশি আর কোন পয়েন্টে সব থেকে কম। এ থেকে বি সব থেকে বেশি। এ থেকে বি এইভাবে বলিস না, এই এক্সাক্ট পয়েন্টটা, মানে এক্সাক্ট বি, বি বি হয়তো একটা পার্টিকুলার এজ, এই এজে এ হচ্ছে একটা পার্টিকুলার এজ, সি হচ্ছে একটা পার্টিকুলার এজ, ডি মানে ওই কোন পার্টিকুলার পয়েন্টটা বল, ওর মধ্যে নয়, একটা পার্টিকুলার পয়েন্ট। বি। বি, বিতে সব থেকে বেশি কারেক্ট, আর সব থেকে কম সি, কারণ সি, কনস্ট্যান্ট যাচ্ছে। কনস্ট্যান্ট। ডিতে ডিক্রিজিং, ডিতে কমে আসছে। যাই হোক, সেটা আমার ইন্টারেস্ট নয়, মানে বি হচ্ছে হাইয়েস্ট ইনক্রিজিং, সি হচ্ছে লোয়েস্ট ইনক্রিজিং, ইনফ্যাক্ট জিরো কনস্ট্যান্ট, বার চেঞ্জ হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এই যে রেট অফ ইনক্রিজ, বা একটা টার্ম ইউজ করি এবারে, রেট অফ চেঞ্জ, এইটাই ওই কার্ভ, স্ট্রেট লাইন, হোয়াটএভার, যাই সেইটার ক্যারেক্টারিস্টিক। রেট অফ চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরো একটা কথা বলি, রেট অফ চেঞ্জ ক্যালকুলাসের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস যে ডিফারেন্সিয়েশন, সেটাই রেট অফ চেঞ্জের ওপর ডিপেন্ডেন্ট। ফিজিক্সের বই খুললে প্রথমেই রেট অফ চেঞ্জ, স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, অ্যাভারেজ স্পিড, এই কনসেপ্ট গুলো এসে যায়। সেখানে ওই রেট অফ চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হয়ে যায়। তাই রেট অফ চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমি এই গ্রাফটা আঁকলাম এই কারণে, আমি আবার আঁকি গ্রাফটা। এই গ্রাফটা যেটা আঁকলাম, এটা একটা সুন্দর ছবি আমাদের মনের মধ্যে তৈরি করে দেয়, সেই জন্য আমি এটা আঁকলাম, এই জিনিস, এই পার্টিকুলার এক্সাম্পলটা আমি দিলাম। এই টাইপের একটা গ্রাফ, তার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রেট অফ চেঞ্জ। আমি রেট রেট অফ চেঞ্জটা বলতে গিয়ে আমি আর একটা জিনিস একটুখানি বলি, হ্যাঁ? দেখ তো এই টার্মটা শুনেছিস কিনা, ট্যানজেন্ট। ট্যানজেন্ট কাকে বলে জানিস? হ্যাঁ। ট্যানজেন্ট কাকে বলে? আমরা সার্কেলে পড়েছি ট্যানজেন্ট। হ্যাঁ। আমরা যদি বাইরে থেকে একটা লাইন টানি, সেই লাইনটা সেই পয়েন্টটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে ট্যানজেন্ট। অ্যাকচুয়ালি ট্যানজেন্ট কনসেপ্টটা শুধুমাত্র সার্কেলের জন্য নয়, এটা যে কোনো কার্ভের জন্য সত্যি। আমার যদি একটা এরকম কার্ভ হয়, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি কিন্তু একটা ট্যানজেন্ট আঁকতে পারি। আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে পারি যেটা এইরকম হবে, আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে পারি যেটা এইরকম হবে। ও সরি, একটু ভালো করে আঁকি, আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকতে পারি যেটা হয়তো এইরকম হবে। সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্টটা সার্কেলকে একটা পয়েন্টেই কাট করে। অন্য কার্ভের ক্ষেত্রে ট্যানজেন্ট হচ্ছে সেই পয়েন্টে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, সেটা কিন্তু কার্ভের অন্য জায়গায় কিন্তু টাচ করতে পারে। ভেবে দেখ, আমি যদি এইখানে একটা ট্যানজেন্ট আঁকি, সেটা কিন্তু কার্ভের এই জায়গায় কাট করতে পারে, সেটা কিন্তু অ্যালাউড।
ওই পয়েন্টে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, এটা হচ্ছে ট্যানজেন্ট। এই ট্যানজেন্টের জিনিসটা রেট অফ চেঞ্জ বার করার জন্য খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্ট গুলোকে গ্রাস্প কর, বুঝতে থাক, ঠিক আছে? আমি বলছি রেট অফ চেঞ্জ আর ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট দিয়ে রেট অফ চেঞ্জ বার করা যায়। এই যে গ্রাফটাকে দেখে তুই বলে দিলি কোন জায়গায় রেট অফ ইনক্রিজ সব থেকে বেশি, তুই কিন্তু অ্যাকচুয়ালি গ্রাফটার ট্যানজেন্টকে ট্র্যাক করেছিস। কিরকম? আমি এই গ্রাফটার বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট গুলো আঁকি। পয়েন্ট এর ট্যানজেন্টটা এরকম, পয়েন্ট বি ট্যানজেন্টটা এরকম, পয়েন্ট সি ট্যানজেন্টটা এইরকম, পয়েন্ট ডি ট্যানজেন্টটা এইরকম, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে যে পয়েন্ট সি এর কি করে ট্যানজেন্ট হবে? ওটা তো পুরো লাইনটার উপর কোইনসাইড করে যাবে লাইনটার সাথে। গুড পয়েন্ট। ঠিক আছে, লাইনটার সঙ্গে কোইনসাইড করলেও মানে সেটাকে কেটে বেরিয়ে যাচ্ছে না তো। না কিন্তু, তো মানে ওই স্ট্রেট লাইনটা তো মাল্টিপল জায়গায় তো টাচ করছে। মাল্টিপল জায়গায় টাচ করছে কিন্তু কেটে বেরোচ্ছে না। আর না। এইখান থেকে আমি তুলনা তাহলে টানি, একটা স্ট্রেট লাইনেরও একটা স্ট্রেট লাইন আর তার ট্যানজেন্ট সেম। আমার ধর একটা স্ট্রেট লাইন আছে এরকম, তার প্রত্যেকটা পয়েন্টে ভেবে দেখ ট্যানজেন্ট সেম, আর ট্যানজেন্টটা ইকুয়াল টু দ্য স্ট্রেট লাইন, তাই না? হ্যাঁ। ইম্পর্টেন্ট কনসেপ্ট লিখি। ফর আ স্ট্রেট লাইন, tangent at every point is same line। এই লাইনটা, এই কথাটার মানে বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। একটা স্ট্রেট লাইনের ট্যানজেন্ট প্রত্যেকটা পয়েন্টে সেম লাইন, ওই লাইনটাই। এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা নয়, এটা আমি জাস্ট তোর মাথার মধ্যে এগুলোকে হ্যামার করছি, যাতে এইগুলো থেকেই কিন্তু পরবর্তী জিনিসটা এইখান থেকেই তৈরি হবে। ট্যানজেন্ট একটা জিনিস হলো, এবার আমি আরেকটা কনসেপ্ট আমি নিয়ে আসবো। আমি কিন্তু এখনো এদিক ওদিক করছি, লাস্টে গিয়ে আমি সবকটা গল্পকে একসঙ্গে জুড়বো। লাস্টে আমরা এই রকম একটা গ্রাফ আঁকলাম প্রথমে, অ্যানালিসিস অফ গ্রাফ বলতে গিয়ে। তারপরে কি করলাম, সেই গ্রাফটার কোথায় রেট অফ চেঞ্জ বললাম, সেখান থেকে আমরা বললাম ট্যানজেন্ট, সেখান থেকে নেক্সট জিনিসটাই বলি সিঁড়ি আঁকি করে, বা সিঁড়ি বলবো না, একটা মই, হ্যাঁ, আমরা একটা বিল্ডিং এ উঠবো, এরকম একটা মই আছে, এরকম একটা মই আছে, এরকম একটা মই আছে, এরকম একটা মই আছে, এরকম একটা মই আছে। নাম দিই মইগুলোর, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ইনফ্যাক্ট আরো হতে পারে, এইরকমও হতে পারে, বাট ওইটা আমি এখনই কনফিউজ করবো না, এটা তাই জন্য এখন বলছি না কিছু। জাস্ট এই এবিসিডি ই, এই 5 ধরনের। এই 5টা মইয়ের মধ্যে কোন মইটায় চড়া বা কোন মইটার উপর হাঁটা সব থেকে সোজা আর সব থেকে কঠিন, এরকম একটা অর্ডারে বলতে পারবি? সব থেকে ইজি কোনটা, কোন মইটায় হাঁটা? ই। ই। তারপরে? বি। তারপর? এ। তারপর? সি। কারেক্ট, তারপর ডি। ডি। কেন ই সব থেকে সোজা, কেন ডি সব থেকে কঠিন? অ্যাঙ্গেলটা যত। কারেক্ট, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, এক্স্যাক্ট, পারফেক্ট। একদম প্রথমেই পারফেক্ট পয়েন্টে পৌঁছানো গেছে। এই অ্যাঙ্গেলটাকে বলছি থিটা, থিটা, থিটা। এখানে অলমোস্ট 90 ডিগ্রি, এখানে অলমোস্ট 0 ডিগ্রি।
যত থিটাটা বাড়ছে তত কঠিন হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। ওকে, এবার যদি আমি একটু এই এই যে মইগুলো, এইগুলো যদি আমি ওই এ বি সি ডি ই পয়েন্টের ট্যানজেন্ট ভাবি, এগুলো হচ্ছে ট্যানজেন্ট একটা পার্টিকুলার গ্রাফের বিভিন্ন পয়েন্টের। হ্যাঁ, এ পয়েন্ট একটা গ্রাফ, আমি গ্রাফটা আঁকিনি, আমি জাস্ট তোকে বলছি পয়েন্ট এ ট্যানজেন্ট হচ্ছে প্রথমেরটা, পয়েন্ট বি ট্যানজেন্ট, তারপরটা এরকম আছে। হ্যাঁ, কোনটার রেট অফ চেঞ্জ সব থেকে বেশি? জাস্ট যদি আমি এই মইগুলো থেকে বলতে বলি, রেট অফ চেঞ্জ সব থেকে বেশি হ্যাঁ কোনটার ক্ষেত্রে হবে? ডি এর ক্ষেত্রে হবে। কোনটা কোনটা? ডি ডি, মানে ডি, যেটা particular হয়েছে। কারেক্ট, কারেক্ট। আর ই। রেট অফ চেঞ্জ যেখানে বেশি সেখানেই চড়া সব থেকে ওঠা সব থেকে কঠিন, কারেক্ট। মানে থিটাটা সব থেকে বেশি, কারেক্ট। আর সব থেকে সোজা ই, সেটা ফ্ল্যাট। তাহলে হ্যাঁ। রেট অফ চেঞ্জের সঙ্গে ট্যানজেন্টকে ইকুয়েট করেছি, থিটাকে করছি এবারে, মানে ইকুয়েট করিনি, মানে রিলেশন তৈরি করছি। হ্যাঁ। অ্যাকচুয়ালি এই থিটাটার ট্যান যদি নিস, ট্যান থিটা, এই ট্যান থিটাটাকে বলা হয় স্লোপ। এই স্লোপটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, থিটা, ট্যান থিটা কি? এ বি বাই BC। বিসি, এটাই হচ্ছে স্লোপ। কার স্লোপ? এসির স্লোপ। আমি আরেকটা জিনিস তখন এখানে আরেকটা করতে গিয়ে করলাম না, এইরকম একটা লাইন টেনে তার স্লোপটা বলতে যাচ্ছিলাম। এইরকম যদি লাইন হয় তার থিটাটা নিতে হবে কিন্তু এইটা, মানে সব আমরা ওই ট্রিগোনোমেট্রিতে, যে ট্রিগোনোমেট্রিতে থিটাটা কিভাবে বাড়ে, অ্যান্টি ক্লকওয়াইজ বাড়ে। অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ নিই। তাহলে এই ক্ষেত্রে এইরকম একটা স্ট্রেট লাইন যদি হয় যেটা অবটিউজ একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে হ্যাঁ। ট্যান অফ এই এই থিটাটা, মানে ট্যান অফ থিটাটা যেখানে 90 ডিগ্রি বেশি, তার ট্যান নিয়ে স্লোপ নিতে হয়। মানে এইরকম যদি একটা স্ট্রেট লাইন থাকে, যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা একটু এরকম ভুল আঁকলাম, বলতে পারি এটা ভুল এঁকেছি, ঠিক আছে, যেটা বোঝানোর জন্য করেছি। এরম যদি একটা লাইন থাকে যেটা বাঁদিকে হেলে আছে, এর স্লোপ কিন্তু নেগেটিভ। কারণ আমি যদি থিটাটা থেকে করি তাহলে ট্যান অফ থিটা নেগেটিভ হয়ে যাবে। ওই চারটে কোয়াড্র্যান্টে তো বিভিন্ন, মানে পজিটিভ নেগেটিভ হয়। হুম, অল সাইন ট্যান কস, Cos। ওই চারটে কোঅর্ডিনেটের সঙ্গে কিন্তু, মানে এই যে প্রথমে আমরা এই যে পাঁচটা কেস করলাম, এখানে হ্যাঁ। সব কটাতেই কিন্তু থিটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, আর আর এটা আমরা সেকেন্ড যদি, চলে যাচ্ছে হ্যাঁ, পরে। পরেরটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, মানে আর আমরা যে স্ট্রেট লাইন যদি একটা আঁকি আমরা, তার হ্যাঁ। স্লোপ আমরা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট, তার থেকে অন্য কিছু হবে না, তাই না? হয় স্ট্রেট লাইনটা এইরকম হবে বা এরকম হবে। যদি হ্যাঁ। এইরকম হয় তার থিটাটা এইদিকে, আর এরকম হলে তার থিটাটা এইদিকে। ঠিক আছে, এই ক্ষেত্রে নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, এই হ্যাঁ। ক্ষেত্রে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট। এইবারে আমি ইম্পর্টেন্ট কনসেপ্টটা দিচ্ছি। একটা স্ট্রেট লাইন হ্যাজ কনস্ট্যান্ট স্লোপ। এই যে স্ট্রেট লাইনটা, তুই যে কোনো পয়েন্টই নিয়ে নে, সেই পয়েন্টের থিটাটা সেম, ট্যান থিটা সেম। স্ট্রেট লাইন হ্যাজ কনস্ট্যান্ট স্লোপ। বোঝা গেছে? হ্যাঁ। একটা কার্ভড লাইনেরও স্লোপ হয়। আমার যদি একটা এইরকম একটা কার্ভড লাইন থাকে, একটা কার্ভড লাইনেরও স্লোপ হয়। কি করে? কার্ভ লাইনের স্লোপ মানে একটা পার্টিকুলার পয়েন্টের স্লোপ। এই পয়েন্টের স্লোপ হচ্ছে এই পয়েন্টের ট্যানজেন্টটা আঁক, সেই ট্যানজেন্টের কত স্লোপ সেটা দেয়। এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টের
ট্যানজেন্টের কি স্লোপ। বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে একটা কার্ভ লাইন এর স্লোপ কনস্ট্যান্ট নয়। আচ্ছা। স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ কনস্ট্যান্ট, ওই যে লিখেছি স্ট্রেট লাইন হ্যাজ কনস্ট্যান্ট স্লোপ, আর স্লোপ অফ আ কার্ভ লাইন ইজ নট কনস্ট্যান্ট। হতে পারে দুটো পয়েন্টের জন্য সেম স্লোপ বেরোলো, হতে পারে, সেটা আমি এক্সাম্পলও দেখাতে পারি, কিন্তু মানে সব পয়েন্টের জন্য সেম নয়। আর স্লোপটার সঙ্গে রেট অফ চেঞ্জকে রিলেট করা যায়। ইনফ্যাক্ট স্লোপ আর রেট অফ চেঞ্জ হচ্ছে সেম জিনিস। স্লোপ যত বেশি, রেট অফ চেঞ্জ তত বেশি। এই কনসেপ্টটাই কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক কনসেপ্ট। এইখান থেকেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু হয়। লক্ষ্য কর, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ আমরা ছোটবেলায় পড়েছি স্পিড। স্পিড হ্যাঁ, কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স বাই টাইম। ওইখানে তাই স্লোপ তো অ্যাক্সেলারেশন ছিল, মানে ওটাও তো রেট অফ চেঞ্জ একটা। সেটা রেট অফ চেঞ্জ অফ স্পিড, অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ স্পিড। তার মানে ডিস্টেন্সের স্লোপ ডি, ডিস্টেন্সের স্লোপ যদি বার করিস সেটা পাবি স্পিড বা ভেলোসিটি, বা ডিস্টেন্স না, এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স, স্পিড, ভেলোসিটি এগুলো আমি একদম পারফেক্ট কথা বলছি না, এগুলো স্কেলার ভেক্টর পরে আসছে, সেগুলো আমি একটুখানি ওলটপাট করে দিচ্ছি। কিন্তু এখন যেহেতু আমরা খুব ইনিশিয়াল স্টেজে আছি, আমি এগুলো এখন খুব লুজলি এই টার্মগুলো আমি ইউজ করছি, সেগুলো একটু মেনে নিতে হবে। আবার ভেলোসিটির স্লোপ হচ্ছে অ্যাক্সিলারেশন।